চালু হলো নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ, কর্মবিরতিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারী। নতুন অর্থ বছরের প্রথম দিনে আরও কমল রফতানিতে প্রণোদনা। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন, পোশাক খাতে কমিয়ে 0.3%। বৈশ্বিক মন্দার মধ্যেও চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের সঙ্গে বেড়েছে কার্গো হ্যান্ডেলিং। রেকর্ড 69,000 কোটি টাকা রাজস্ব আদায়। আমদানি রফতানি সচল থাকায় কারণ। কাজু বাদামে ভরপুর চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। 3 বছরে চাষ ও উৎপাদন বেড়েছে দ্বিগুণ। আগ্রহী নতুন উদ্যোক্তারা। বাজার ধরে রাখতে আমদানি নিয়ন্ত্রণের দাবি। এবং বানের পানি নেমে যাওয়ায় সুনামগঞ্জে ভেসে উঠছে ধ্বংসযজ্ঞ। প্রবল স্রোতে ভেঙে গেছে সড়ক, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা, বিধ্বস্ত অসংখ্য বসতবাড়ি ও অবকাঠামো। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। আজ থেকে চালু হচ্ছে পেনশন স্কিমে স্বশাসিত সংবিধিবদ্ধ 1 জুলাই থেকে আজ থেকে চালু হচ্ছে নতুন পেনশন স্কিম প্রত্যয়। এই পেনশন স্কিমে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত, সংবিধিবদ্ধ বা সমাজ জাতীয় সংস্থায় 1 জুলাই থেকে যোগদান নতুন কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলকভাবে যোগ দিতে হবে। যদিও নতুন এই পেনশন কর্মসূচি নিয়ে আপত্তি তুলেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। 1 জুলাই অর্থাৎ সোমবার থেকে চালু হচ্ছে নতুন পেনশন কর্মসূচি প্রত্যয়। চলুন দেখে নেওয়া যাক কি সুবিধা থাকছে নতুন এই স্কিমে। যারা রাজস্ব খাতের বাইরে বেতন পান তারা ভবিষ্যৎ তহবিল বা সিপিএফ এ পেনশনের টাকা রাখেন। এ তহবিলে কর্মচারী জমা দেন মূল বেতনের 10% এবং প্রতিষ্ঠান দেয় 8.33%। সেখানে প্রত্যয় কর্মসূচিতে কর্মচারী দেবেন মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা বা এই দুয়ের মধ্যে যেটি কম হবে সেটি, আর সমপরিমাণ অর্থ দেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা। উভয় অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে। পেনশনাররা এই সুবিধা আজীবন ভোগ করবেন, আর পেনশনের অর্থ থাকবে আয়করমুক্ত। এ কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন। SMS এর মাধ্যমে তাদের এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দফতরে যাওয়ার বা কোনো ধরনের প্রমাণ দেখানোরও প্রয়োজন হবে না। কারা থাকছেন এই স্কিমে? রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত সংস্থা, সংঘবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা যেমন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়, পেট্রোবাংলা, রফতানি উন্নয়ন ব্যুরো, BSTI সহ প্রায় 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রত্যয় প্রযোজ্য। এসব অঙ্গ প্রতিষ্ঠানে 1 জুলাই থেকে যারা নতুন চাকরিতে যোগ দেবেন তাদের বাধ্যতামূলকভাবে প্রত্যয় পেনশন কর্মসূচিতে যোগ দিতে হবে। এছাড়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা অয়েল, যমুনা অয়েল সহ সরকারের হাতে 50% বেশি শেয়ারের মালিকানা রয়েছে এমন কোম্পানিগুলোতে নতুন যোগ দেওয়া কর্মীরাও পড়বেন এই স্কিমের আওতায়। যদিও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এ কর্মসূচি চালুর বিরোধিতা করেছে, তবুও অনড় জাতীয় পেনশন কর্তৃপক্ষ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। কর্মবিরতি ঘোষণা দিয়ে কর্মবিরতিতে শিক্ষক কর্মকর্তারা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন অপূর্ব অপু। আমরা সরাসরি শুরুতেই যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাকিরের কাছে। শাকির, সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষকরা এই প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি সেটি পালন করছেন। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু এই কর্মসূচি সেটি পালন করছেন। তারা বলছেন যে 1 জুলাই থেকে যারা বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন তাদের ক্ষেত্রে এই প্রত্যয় স্কিমের আওতাভুক্ত হবেন তারা, যার ফলশ্রুতিতে আসলে মেধাবীরা পরবর্তীতে শিক্ষকতায় আসতে আগ্রহ হারাবেন এমনটি তারা কিন্তু বলছেন। এবং এর আগেও বেশ কিছু
কর্মসূচির মাধ্যমে অর্থাৎ তারা কিন্তু তাদের এই প্রত্যয় স্কিম বিরোধী অবস্থান যে সেটির কথা তারা জানান দিয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে অর্থাৎ অর্থ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না মিলায় তারা কিন্তু আজ থেকে অর্থাৎ 1 জুলাই থেকে সারা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। অর্থাৎ তারা কোনো ধরনের ক্লাসে অংশগ্রহণ করবেন না, পাশাপাশি পরীক্ষা যেগুলো রয়েছে মিড টার্ম পরীক্ষা, সেমিস্টার ফাইনালের যে পরীক্ষাগুলো রয়েছে সেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা সহ সব ধরনের পরীক্ষা এবং ক্লাস তারা কিন্তু বর্জন করেছেন। এবং তারা বলেছেন যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারাও কিন্তু এটির আওতায় আসবেন, যার ফলশ্রুতিতে কর্মকর্তা কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকেও কিন্তু অফিসিয়াল যে কার্যক্রমগুলো রয়েছে অর্থাৎ যে আনুষ্ঠানিক কার্যক্রমগুলো সেগুলো কিন্তু কর্মকর্তা কর্মচারীরা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এবং শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকদিন ধরে কলা ভবনের যে মূল ফটক রয়েছে সেটিতে, পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু এই প্রত্যয় স্কিম বিরোধী অবস্থান যে তাদের সেটি ব্যক্ত করেছেন। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের পরিপন্থী এই স্কিম বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন। আজকে আমরা দেখতে পেয়েছি লাইব্রেরি অর্থাৎ কেন্দ্রীয় লাইব্রেরি যেটি সেটিও কিন্তু বন্ধ রাখা হয়েছে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের মতোই বরিশাল বিশ্ববিদ্যালয় আজকে থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি শুরু করেছে। এর আগে খণ্ড খণ্ড আন্দোলন করলেও আজকে থেকে অনির্দিষ্টকালের জন্যই বিশ্ববিদ্যালয় কার্যত অচলের দিকেই হাঁটছে বলে জানিয়েছে এখানকার শিক্ষক কর্মচারী কর্মকর্তারা। আজকে সকাল 10টা থেকে এই কর্মসূচি শুরু করেছে এবং এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে সামনের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের সামনে এখানে 3টি ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদাভাবে এখানকার অফিসার্স অ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি এবং 11 থেকে 20 গ্রেডের যারা কর্মচারীরা রয়েছে তারা আলাদাভাবে এখানে বৈঠক করছে। আপনি জানেন যে সার্বজনীন পেনশন স্কিম বিধিমালা 2023-এর প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের যে সম্পৃক্ত করা হয়েছিল, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সম্পৃক্ত করা হয়েছিল সার্বজনীন পেনশন স্কিমে, সেটির তারা বাতিল করবার দাবি জানিয়ে এই আন্দোলন কর্মসূচি শুরু করেছে। এর আগে শিক্ষকরা এখানে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিল, তবে আজকে থেকে এই আন্দোলনের সাথে এখানকার কর্মকর্তা কর্মচারীরা, বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরাও এখানে অবস্থান নিয়েছে। ঠিক সকাল 11টা বাজে এখন অফিসার্স অ্যাসোসিয়েশন তারা এখানে বসেছে। এর বাইরে এর পাশেই কিন্তু আবার কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি করছে 11 থেকে 20 কল্যাণ পরিষদ, তারাও আলাদাভাবে এখানে অবস্থান নিয়ে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম কিংবা অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সমস্ত কার্যক্রমই আজকে থেকে বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থীরা বিপাকে পড়বেন, কেননা ঈদের ছুটি কাটিয়ে মূলত এখন বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। সেই জায়গাতে এমনিতেই সেশন জট রয়েছে, সেই জায়গা থেকে আজকে এই যে আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে, একদিকে শিক্ষক পরিষদ, অন্যদিকে কর্মকর্তা কর্মচারী পরিষদ, দুয়ে মিলে এখন একেবারেই অচল অবস্থা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম। তারা এই আন্দোলনকারীরা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই পেনশন স্কিম থেকে, সার্বজনীন যে পেনশন স্কিম থেকে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে সেটি তারা আসলে কোনোভাবেই যৌক্তিক মনে করছে না। তাদের দাবি হচ্ছে যে তারা যেহেতু বিশ্ববিদ্যালয় থেকে শেষ করে এখানে তাদের কর্মকালীন সময় শেষ করে আলাদাভাবে পেনশন পাবে, সেজন্য আলাদাভাবে সার্বজনীন স্কিমে তাদেরকে সম্পৃক্ত করলে তাদের বেতন বৈষম্য হবে, তাদের জীবনাচরণ সরকারি চাকরিজীবীদের সাথে তাদের চাকরির যে জীবনমান ব্যবধান হবে, সেটির তারা প্রতিবাদ জানাচ্ছে। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয় এবং তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অন্য প্রসঙ্গ, নতুন অর্থ বছরের প্রথম দিনে আরও কমল রফতানিতে প্রণোদনা। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে সর্বাধিক পাওয়া পোশাক খাতের প্রণোদনার হার 0.5% থেকে কমিয়ে 0.3% করা হয়েছে। ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের সফটওয়্যার ও আইটিএস রফতানি প্রণোদনা 3% থেকে কমিয়ে করা হয়েছে 2.5%। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটতে যাচ্ছে বাংলাদেশের। এজন্য বেসরকারি খাতকে প্রস্তুত করতে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে 5 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো কমল প্রায় সব রপ্তানি পণ্যের জন্য নগদ সহায়তা।
বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে দেখা যায় তৈরি পোশাক খাতের জন্য বিশেষ প্রণোদনার হার 0.5% থেকে কমিয়ে 0.3% করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে যা 1% থেকে কমিয়ে 0.5% করা হয়। নিট, ওভেন, সোয়েটার সহ তৈরি পোশাক খাতের সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত নগদ সহায়তা হবে 3%, আগে যা ছিল 4%। বস্ত্র খাতে নতুন পণ্য বা নতুন বাজার সম্প্রসারণ সুবিধা 2% নামানো হয়েছে, এর আগে যা 4% থেকে 3% করা হয়। বৈচিত্র্যপূর্ণ পাট পণ্যে নগদ সহায়তা আরও কমিয়ে 10% করা হয়েছে, আগে যা 20% থেকে কমিয়ে 15% করা হয়। পাটজাত চূড়ান্ত দ্রব্যে করা হয়েছে 5%, আগে যা 12% থেকে কমিয়ে 7% করা হয়। চামড়াজাত দ্রব্য রপ্তানি প্রণোদনার হার 12% থেকে কমিয়ে 10% করা হয়েছে, ফেব্রুয়ারির আগে যা ছিল 15%। ওষুধের কাঁচামালে নগদ সহায়তা মিলবে 5%, এর আগে যা 20% থেকে কমিয়ে 10% নামানো হয়। শতভাগ হালাল মাংস রফতানিতে 10% নগদ সহায়তা দেওয়া হবে। কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং আলু রফতানিতে সহায়তা আরও কমিয়ে 10% করা হয়েছে। হালকা প্রকৌশলে প্রণোদনা 10% নামানো হয়েছে, ফেব্রুয়ারিতে যা 15% থেকে 12% করা হয়। এখন থেকে 6% নগদ সহায়তা পাবে মোটরসাইকেল, ফার্মাসিউটিক্যালস পণ্য, রেজার ও রেজার ব্লেড, কনজিউমার ইলেকট্রনিক্স, পেট বোতল, জাহাজ, প্লাস্টিক দ্রব্য ও হাতে তৈরি পণ্য। সফটওয়্যার, আইটিএস ও হার্ডওয়্যারে 3% থেকে প্রণোদনা বাড়িয়ে 6% করা হয়েছে, যদিও ফেব্রুয়ারির আগে তা ছিল 10%। নতুন অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকেই কার্যকর হচ্ছে এই প্রজ্ঞাপন, যা 2025 সালের 30 জুন পর্যন্ত বহাল থাকবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক মন্দার মাঝেও আমদানি রফতানি বাণিজ্য সচল থাকায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের পাশাপাশি কার্গো হ্যান্ডেলিং বেড়েছে। পাশাপাশি রেকর্ড 69,000 কোটি টাকা রাজস্বের যোগান দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। অর্থবছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতায় বিপর্যয়ের মুখে পড়েছিল দেশের অর্থনীতি, আবার ডলার সংকটে সীমিত করে আনা হয়েছিল পণ্য আমদানিও। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। পণ্য আমদানি এতে প্রভাব পড়ে রপ্তানি বাণিজ্য। তবে 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর অর্থনীতির মোড়ও ঘুরতে থাকে, আর অর্থ বছর শেষ হয়েছে 10% বেশি প্রবৃদ্ধি নিয়ে। সারা বিশ্বে কিন্তু একটা অস্থিরতা রয়েছে এবং ইকোনমি কিন্তু সারা বিশ্বে ডাউনওয়ার্ডস। এর মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু আপওয়ার্ড ইকোনমি, এবং চট্টগ্রাম বন্দরের আয় পূর্বেকার যে কোনো সময় বৃদ্ধি পেয়েছে। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে প্রায় 31,70,000 কন্টেনারের পাশাপাশি 12,40,00,000 মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করেছে। তবে 2022-23 অর্থ বছর চট্টগ্রাম বন্দরে 4,253টি পণ্যবাহী জাহাজ আসলো। 2023-24 অর্থ বছরে জাহাজ এসেছে 3,964টি। জাহাজের সংখ্যার উপরে আসলে আমাদের ইন্ডেক্সটা নির্ভর করে না। আমাদের মূলত কন্টেনার এবং কার্গো দুই ক্ষেত্রেই আমাদের অগ্রগতি রয়েছে। আমদানি রপ্তানি কার্যক্রম সারা বছরব্যাপী খুবই সুন্দরভাবে হয়েছে এবং আমরা কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিংয়ের স্ট্যাটিস্টিক্স থেকেই সেটা বুঝতে পারি। এদিকে লক্ষ্যমাত্রা অর্জন না হলো বন্দরকে পুঁজি করে রেকর্ড 69,000 কোটি টাকা রাজস্বের যোগান দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। 2023-24 অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 77,616 কোটি টাকা। তবে আগের অর্থ বছরের চেয়ে প্রায় 8,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হয়েছে। ডলার ক্রাইসিস সহ নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও আমি মনে করি যথাযথ এইচএস কোড এবং শুল্কায়ন মূল্য অনুযায়ী অ্যাসেসমেন্ট করার কারণে এই প্রবৃদ্ধি অর্জন করা সক্ষম হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে 2023-24 অর্থ বছরটি চট্টগ্রাম কাস্টমসের পাশাপাশি চট্টগ্রাম বন্দর শুরু করেছিল চরম বাজেভাবে। একদিকে ডলার বাঁচানোর জন্য কিন্তু বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিল, অপরদিকে রাজনৈতিক অস্থিরতা, দুটি মিলেছিল। কাস্টমসে তেমন রাজস্ব আদায় করতে পারছিল না। তবে শেষ দিকে এসে জাতীয় সংসদ নির্বাচনের পর শেষ দিকে এসে যখন আবার রাজনৈতিক স্থিরতা ফিরতে শুরু করে, তখনই কিন্তু আবার রাজস্বের পরিমাণও বেড়েছে এবং চট্টগ্রাম বন্দরের পণ্য হ্যান্ডেলিং বা কন্টেনার হ্যান্ডেলিং সেটি বেড়েছে।
সেটা অনেকটা রেকর্ড করার মতো। অর্থাৎ একমাত্র চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত 2023-24 অর্থ বছরে প্রায় 31,500 কন্টেনার তারা হ্যান্ডেলিং করেছে এবং পণ্য হ্যান্ডেলিং করেছে 12 লাখ মেট্রিক টনের বেশি, যেটি বিগত বছরের তুলনায় 1 কোটি মেট্রিক টন যেমন বেশি, এবং কার্গো কন্টেনার হ্যান্ডেলিং রয়েছে প্রায় 2 লাখ কন্টেনার বেশি হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত যেহেতু বছরের শেষ দিকে এসে আবার সরকার আমদানিটি ওপেন করে দেয় বা উন্মুক্ত করে দেয়, ডলার সংকট কিছুটা কাটিয়ে উঠে, তার কারণে কিন্তু এই পরিমাণটা বেড়েছে, রাজস্ব পরিমাণটা বেড়েছে। আমদানির সাথে সাথে সম্পৃক্ত রয়েছে রপ্তানি। যেহেতু বছরের শুরুতে আমদানির পরিমাণটা কম হয়েছে, তার রপ্তানিটার পরিমাণ কম ছিল। শেষ দিকে এসে যখন আমদানির পরিমাণটা বেড়েছে, রপ্তানিও বেড়েছে, তার প্রভাব পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের ক্ষেত্রে। এই 2023-24 অর্থ বছর আমরা দেখতে পাচ্ছি প্রায় 69,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম বন্দর কাস্টম কর্তৃপক্ষ। তাদের লক্ষ্যমাত্রা ছিল, যদিও লক্ষ্যমাত্রা ছিল 77,000 কোটি টাকা, লক্ষ্যমাত্রার চেয়ে কম থাকলেও কিন্তু বিগত বছরের তুলনায় প্রায় 8,000 কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা বলছেন তাদের যেমন এইচএস কোড যেটা রয়েছে সেই অনুযায়ী তারা শুল্কায়ন করেছে এবং তারা যে কিছু বকেয়া আদায় করতে পেরেছে, তাই তাদের লক্ষ্যমাত্রা অর্জন না হলো তারা রেকর্ড পরিমাণ, অর্থাৎ যেটি গত অর্থ 2022-23 অর্থ বছরে ছিল 61,000 কোটি টাকা, সেটা 2023-24 অর্থ বছরে এসেছে 68,000 কোটি টাকা, প্রায় 69,000 কোটি টাকা তারা রাজস্ব আদায় করছে। এটি মূলত আমদানি রপ্তানি বাণিজ্য সচল থাকার কারণে এটি হচ্ছে। একদিকে কিন্তু জানেন আপনি বিশ্বমন্দা চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে যে বিশ্বমন্দা তার প্রভাব আছে, একই সাথে লোহিত সাগরে যে হাউথি বিদ্রোহীদের আক্রমণ চলছে সেটির প্রভাব আছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। তারপরও যেহেতু বছরের শেষ দিকে সে রাষ্ট্রদিক স্থিরতা ফিরতে শুরু করেছিল, সেই কারণে কিন্তু এই আমদানি রপ্তানি বাণিজ্য এখনও কিন্তু সচল হচ্ছে। আর প্রাকৃতিক দুর্যোগ ছাড়া চট্টগ্রাম বন্দর আর কিন্তু বন্ধ হয়নি। এটি একটি বড় বিষয় হচ্ছে, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। যে কারণে যে রাষ্ট্রীয় অস্থিরতা থাকলে কিছুটা বন্দরের কাছে বিঘ্ন করে, তবে এবছর এই অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আর কোনো কারণে চট্টগ্রাম বন্দর বন্ধ হয়নি। তো বলা চলে 2023-24 অর্থ বছরটা চরম বাজেভাবে শুরু করেছিল বন্দর এবং কাস্টমস, তবে 2023 অর্থ বছরের শেষ দিকে এসে তারা আবার রেকর্ড পরিমাণ প্রায় 69,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বন্দর কর্তৃপক্ষ প্রায় 31 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করেছে, 12 লাখ মেট্রিক টন হ্যান্ডেলিং করছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল গত অর্থ বছর চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম কাস্টম হাউস নানা সমস্যার মাঝে রেকর্ড করেছে তার সর্বশেষ। বছরের প্রথম দিনেই নিত্যপণ্যের বাজারে দামের উত্তাপ। দাম বেড়েছে মুরগি, ডিম, সবজি সহ মাছেরও। বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালী কাঁচা বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাইফুল, অর্থ বছরের প্রথম দিন যেখানে হচ্ছে আজকে আমরা বাজারের পরিস্থিতি জানাবো যে আসলে ক্রেতার জন্য কোনো সুখবর আছে কিনা। আমরা রাজধানীর মহাখালী বাজারে পুরোপুরি ঘুরেছি, দেখেছি বেশ কয়েকটি পণ্যের দাম, তবে জানাবো সেই পণ্যগুলোর দামের পরিস্থিতি কেমন। কারণ হচ্ছে যে এই যে অর্থ বছরের প্রথম দিন কি ক্রেতার জন্য কি কোনো সুখবর আছে বাজারে, সেটা যদি আমরা একটু প্রথমেই যদি একটু সবজির কথা বলি, যে আসলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে অজুহাত বা বৃষ্টির কারণে রাজধানীর বাজারে কিন্তু সবজির সরবরাহ কম, এমনটা কিন্তু আমরা শুনতে পেরেছি। যার কারণে হচ্ছে বেগুনের দাম কেজিতে বেড়েছে প্রায় 20 টাকা পর্যন্ত, যেটা বলা যায় এখন সেঞ্চুরির কাছাকাছি। অন্যদিক থেকে শুধুমাত্র বেগুন না, পেঁপের দামও নাগালের বাইরে, ক্রেতার 60 থেকে 70 টাকার মধ্যেই আছে। অন্যান্য যে সমস্ত সবজি আছে সব কিছু কিন্তু আসলে 60 টাকার নিচে কিন্তু বলা যায় যে কোনো সবজি মিলছে না। এর পাশাপাশি আমরা বলতে পারি যে কাঁচামরিচ, যেটি হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানি নির্ভর, ইন্ডিয়া থেকে দেশের বাজারে আসলে তখন কিন্তু দাম কমে। এর পরবর্তীতে কিন্তু আসলে দাম যে দেশে যে বৃষ্টি হচ্ছে বা বন্যা কবলিত এলাকাতে এই সময় সাপ্লাই হয় ময়মনসিংহ থেকে, বিভিন্ন জেলা থেকে, সেই জায়গাগুলোতে সাপ্লাই কম হওয়ার কারণে কিন্তু দাম বাড়ছে। একটু যদি আমরা ডিমের খবর জানাই ক্রেতাদেরকে, যে গত 1 মাস ধরেই কিন্তু এই দামের উত্তাপ কিন্তু পোলট্রি থেকে শুরু করে ডিমের বাজারে। এখন আমরা যে সাদা ডিমের কথা বলি সেটি কিন্তু ডজন বিক্রি হচ্ছে প্রায় 140 টাকা পর্যন্ত, আর যেটি লাল ডিম আমরা দেখতে পাচ্ছি সেটি ডজন বিক্রি হচ্ছে যে 150 টাকা পর্যন্ত, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এক্ষেত্রে বলা যায় যে ব্যবসায়ীরা বলছেন যে এই যে বৃষ্টির যে কবলিত এলাকা, সেই জায়গা থেকে কিন্তু আসলে ডিম বিভিন্ন ফার্ম থেকে রাজধানী বাজারে আসতে কিন্তু সেই জায়গাটা ব্যাঘাত ঘটছে, পরিবহন ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত খাবারের দাম থেকে শুরু করে সবকিছু মিলিয়ে কিন্তু আসলে এই যে দামের প্রভাব সেটা কিন্তু ডিমের মধ্যে পড়ছে। যে কারণে হচ্ছে এর জন্যই আমরা বলতে পারি যে ডিমের দামটা কিন্তু আসলে ক্রেতার সহনীয় মাত্রা এখনো পর্যন্ত আসছে না। অন্যদিক থেকে আমরা যদি এই যে ডিম, এরপরে সবজি, এগুলো বাদ দিয়ে যদি আমরা একটু পেঁয়াজ বা একটু আলুর কথা বলি, সেটা কিন্তু আসলে আলুর কেজি আমরা দেখেছি যে রাজধানীর মহাখালী বাজারে এখনো 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজও কিন্তু সেঞ্চুরি তালিকায় আছে, কেননা হচ্ছে যে সংরক্ষণের অভাবে কিন্তু যখন কৃষকের কাছে পেঁয়াজ থাকে তখন সংরক্ষণ করতে না পারার কারণে কিন্তু এক সময় পুরোপুরি বাজারে ছেড়ে দেয়, তখন কিন্তু বিপুল পরিমাণে বাজারে থাকে, তখন কিন্তু দাম কম থাকে। তবে অন্যদিক থেকে বলা যায় যখন সাপ্লাই এবং সরবরাহ একটু ঘাটতি থাকে বা সরবরাহ পরিস্থিতি বেশি থাকে, তখন কিন্তু
কিন্তু দাম কমে এবং অন্য দিক থেকে সরবরাহ কম থাকলেই কিন্তু আসলে বাজারে দাম বাড়ে, এমনটা কিন্তু পরিস্থিতি আমরা বাজারে দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর মহাখালী বাজারের থেকে সর্বশেষ। সহকর্মী সাইফুল ইসলাম যুক্ত হয়েছিলেন রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে আবারও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য থেকে 1 টাকা কমিয়ে প্রতি লিটার ডিজেল 106 টাকা 75 পয়সা এবং কেরোসিন 106 টাকা 75 পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে পেট্রোল এবং অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। জ্বালানি তেলের এই পুনর্নির্ধারিত দাম আজ 1 জুলাই থেকে কার্যকর হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানি তেলের আমদানি ব্যয় বেড়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ২০-২৪ অর্থ বছরের শেষ দিনে ভরিতে 1073 টাকা কমিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। রোববার সন্ধ্যায় এই তথ্য জানায় সংগঠনটি। নতুন দাম কার্যকর আজ থেকে। নতুন মূল্য তালিকায় 1 ভরি 22 ক্যারেটের দাম পড়বে 1,17,282 টাকা, 21 ক্যারেটের দাম 1,11,951 টাকা, 18 ক্যারেটের 95,960 টাকা আর 1 ভরি সনাতন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,339 টাকা। এর আগে গেল ২৬ জুন থেকে দাম বাড়িয়ে স্বর্ণ বিক্রির সিদ্ধান্ত কার্যকর করে বাজুস। দেখছেন এ সময়ের বাণিজ্য। কাজু বাদাম চাষাবাদে ভরপুর চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। 3 বছরে চাষ ও উৎপাদন বেড়েছে দ্বিগুণ। চাহিদা বাড়ায় উচ্চমূল্যের এ চাষে আগ্রহী হয়ে উঠছেন নতুন উদ্যোক্তারা। আমদানি নিয়ন্ত্রণ করার দাবি তাদের। ভবিষ্যতে রফতানি আয়েও এ ফসলটি বড় যোগান দেবে বলে মত অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দেশের পাহাড়ি অঞ্চল সমতলের চেয়ে মাটির গুণাগুণ অনেকাংশেই পরিশুদ্ধ থাকায় উর্বরতায় এখনও শীর্ষে। বিশেষত্বকে কাজে লাগাতে ইতোমধ্যে পাহাড়ে বৃদ্ধি পেয়েছে বহুমুখী ফলের চাষাবাদ। তবে তুলনামূলক উচ্চমূল্য চাষাবাদ সহজ হওয়ায় 3 বছর ধরে গুরুত্ব বেড়েছে কাজু বাদামের। রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ের পর পাহাড় ভরে গেছে পুরনো ও নতুন কাজু বাদামের গাছে। পাহাড় পরিষ্কার করে একের পর এক বাগান তৈরি করছেন অনেকেই। কম পরিশ্রম, সহজেই ফসল বিক্রি ও কৃষিপণ্য হিসেবে উচ্চ মূল্যের হওয়ায় কাজু চাষে যোগ হচ্ছে নতুন নতুন পাহাড়। 3 বছরেই নতুন গাছের ফল আশা জাগিয়েছে উদ্যোক্তাদের। কাঁচা কাজু বাদাম প্রতি কেজি 250 টাকা বিক্রি হলেও প্রক্রিয়াজাত প্রতি কেজির দাম মেলে 1400 থেকে 2000 টাকা। তবে অভ্যন্তরীণ বাজারে যৌক্তিক দাম ধরে রাখতে আমদানিতে কড়া বার্তা চান তারা। যারা ইম্পোর্ট করে নিয়ে আসেন এটাতে সরকার যেন একটু শুল্কটা যেন বাড়ায় দেয় এবং আমাদের দেশীয় কেশনারটা যেন যেটা আছে তার জন্য আমরা ভালো মূল্য পেতে পারি। বিশ্বে বছরে প্রায় 70 লাখ মেট্রিক টন কাজু বাদাম উৎপাদিত হয়, যার বাজার মূল্য 10 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ববাজারের এই ডলার ধরতে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে পর্যাপ্ত অনাবাদি জমিকে কাজে লাগাতে চায় সরকার। গত 3 বছরে 1800 হেক্টর জমি থেকে কাজু চাষ উন্নীত হয়েছে 4200 হেক্টরে। উৎপাদনও দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 2500 মেট্রিক টনে। অর্থনীতিবিদদের মত, আমদানিতে শুল্কারূপ দেশীয় উদ্যোক্তাদের জন্য সহায়ক হবে। কৃষকদেরকে এভাবে ট্রেন করে তাদেরকে তৈরি করা গেলে এটা বাণিজ্যিকভাবেই বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করা যাবে এবং এটা দিয়ে অন্যান্য কৃষি আপনার এই যে খাদ্যদ্রব্য কিন্তু উৎপাদন করা যাবে এবং কাজুর ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু অনেক বেশি, অনেক ব্যাপক। এদিকে পাহাড়ে ভরা গ্রীষ্মকালে পানি সংকট নিরসন সহ বিভিন্নভাবে কৃষকদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পার্বত্য অঞ্চলের সেচ একটা বড় সমস্যা। এটা শুধু কফি কাজু বাদামের জন্য না, আমরা চাষিদেরকে সোলারের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা বলে একটা আমাদের প্রদর্শনী আছে, সেই প্রদর্শনীটা আমরা দিচ্ছি, যদিও সেটা চাহিদার তুলনায় অনেক কম। পাশ আমরা সেট আপ করছি এবং এটার যে সফলতা আছে সেটা দেখে আমরা ভবিষ্যতে চিন্তা করছি আরও এই ধরনের কোনো কার্যক্রম আমরা নিতে পারি কিনা। অভ্যন্তরীণ উৎপাদনে জোর দেওয়ার পাশাপাশি আমদানি করা কাজু বাদাম প্রক্রিয়াজাতের মাধ্যমে রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে চান উদ্যোক্তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। বানের পানি নেমে যাওয়ার পর ধ্বংসযজ্ঞ ভেসে উঠছে সুনামগঞ্জে। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেঙে গেছে সড়ক, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পানি তোড়ে ভেসে গেছে পুকুর ও দিঘির মাছ, নষ্ট হয়েছে আউশ ক্ষেত ও বীজতলা। এছাড়া বিধ্বস্ত হয়েছে অসংখ্য বসতবাড়ি ও অবকাঠামো। স্থানীয় প্রশাসন বলছে চূড়ান্ত ক্ষয়ক্ষতির তালিকা করে পুনর্বাসন করা হচ্ছে, পাশাপাশি মেরামত করা হবে অবকাঠামোগুলো। হেমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। ভাঙাচোরা সড়ক, উঠে গেছে পিচ, আবার কোথাও রাস্তার অস্তিত্বই নেই। সেখানে এখন বইছে নদীর পানি।
সুনামগঞ্জের বানের পানি নেমে যাবার পর এখন জেগে উঠেছে ক্ষতচিহ্ন। 1 মাস আগেও সড়ক দিয়ে দোহালিয়া থেকে ছাতক যাওয়া যেত, কিন্তু পানির ঢলে সুনামগঞ্জ ছাতক 29 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির 5টি অংশ ভেঙে যাওয়ায় পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। পানির তোড়ে ভেসে গেছে সড়কটির 3টি কালভার্ট। এতে চরম দুর্ভোগে পড়েছেন 3টি ইউনিয়নের বাসিন্দারা। শুধু সড়ক নয়, জেলায় 8000 পুকুরের মাছ ভেসে গেছে। এছাড়া 1700 হেক্টর জমি আউশ ধান ও 500 হেক্টর বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই বন্যায় 2-3টা ভাঙ্গা হয়ে গেছে, আইন্দারিগাঁও ভাঙ্গা, প্রতাপপুর ওইখানে ভাঙ্গা, কালভার্ট নেই আর ব্লক নেই, এমনকি এর কারণে ভাঙতে শুরু করছে। আমরা যাওয়া সমস্যা হইতাছে, এইদিকে যাইতাম পারি না, ছাত্র যাইতাম পারি না। এই বন্যার পরিস্থিতি থেকে আমরা স্থায়ী একটা সমাধান চাই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায় 60 কিলোমিটার সড়ক, 30টি কালভার্ট এবং 10টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 500 কোটি টাকার ক্ষতি হয়েছে। চূড়ান্ত তালিকা করে নতুন করে তা মেরামতের আশ্বাস জেলা প্রশাসনের। 400 থেকে 450 কোটি টাকার প্রয়োজন হবে। তবে এই বিষয়টা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ক্ষয়ক্ষতির রিপোর্টগুলো আসার পর আমরা কম্পাইল করে ডিফর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব এবং প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের মধ্যে বিতরণ করা হবে। চলতি বছর 2 দফায় সুরমা, জাদুকাটা, খাসিয়ামারা সহ জেলা 7টি নদীর পানি বেড়ে প্লাবিত হয় পুরো জনপদ। এতে অন্তত 10,000 বাড়িঘর সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। নির্মাণের পর বহু বছরেও সংস্কার না করায় বরগুনায় 245টি লোহার সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প পথ না থাকায় ঝুঁকিপূর্ণ সেতু পার হচ্ছে যানবাহন ও স্থানীয় বাসিন্দারা। এতে ঘটছে ছোট বড় দুর্ঘটনাও, তবুও টনক নড়ছে না কর্তৃপক্ষের। তবে এলজিইডি বলছে ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা করা হয়েছে, মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলেই করা হবে সংস্কার বা পুনর্নির্মাণ। সেতুর এক পাশ দেবে যাওয়ার পাশাপাশি মরিচা ধরে নষ্ট হয়ে গেছে লোহার অ্যাঙ্গেল, বিভিন্ন স্থানে ভেঙে গেছে লোহার খুঁটিও। যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষ হাঁটলেও ঝাঁকুনি দেয়। তারপরও বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়েই সেতু পার হচ্ছে যানবাহন। ফুট ওভারব্রিজ প্রকল্পের আওতায় 2008 সালে বরগুনার আমতলী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আওয়াল সড়ক সেতুটি নির্মাণ করে। এরপর গত 16 বছরে একবারের জন্য সংস্কার করা হয়নি সেতুটি। একই ধরনের নাজুক পরিস্থিতি জেলার 2 শতাধিক লোহার সেতুর। এলাকাবাসীর অভিযোগ, সেতু নির্মাণে অনিয়ম ও সংশ্লিষ্টদের গাফলতির কারণেই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বাড়ছে মৃত্যুর ঝুঁকি। গত 2 বছরে জেলায় 7টি সেতু ধসে মারা গেছেন 9 জন। তারপরও সেতু সংস্কার কিংবা পুনর্নির্মাণের জন্য টনক নড়েনি কর্তৃপক্ষের। আমরা হাঁটাহাঁটি করলো, মনে করেন ব্রিজ কাঁপে, কোন সময় কি ধসে পড়ে এটা কোনো বলা যায় না। পারতো লাগে ঠেকা এটা না হইও পারি না। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা তৈরি করা হয়েছে, যা পাঠানো হবে মন্ত্রণালয়ে। বরাদ্দ পেলে করা হবে সংস্কার ও পুনর্নির্মাণ। সামারি রিপোর্ট আমরা ঢাকায় পাঠাবো চিফ ইঞ্জিনিয়ারের কাছে। আশা করতেছি প্রধান প্রকৌশলী মহোদয়ের মাধ্যমে এই ব্রিজগুলো মেরামত বা পরিচালনা করার জন্য একটা সিদ্ধান্ত আমরা পেয়ে যাব। এলজিইডি জানায়, জেলার 6 উপজেলায় এখন পর্যন্ত 245টি ঝুঁকিপূর্ণ লোহার সেতু শনাক্ত করা হয়েছে। সময় সংবাদ, বরগুনা। দেখছেন এ সময়ের বাণিজ্য। কুয়েতে বসবাসরত আকামাবিহীন অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলো 30 জুন। বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে 17 মার্চ থেকে 30 জুন পর্যন্ত এই সময়ে 4000-এর বেশি আউটপাস নিয়েছে অবৈধ প্রবাসীরা। এই সুযোগে দেশটিতে থাকা আকামাবিহীন অবৈধ প্রবাসীরা যাদের বিরুদ্ধে মামলা ছিল না, তারা সহজেই কুয়েত ত্যাগ করতে পেরেছেন। 1 জুলাই থেকেই অবৈধদের ধরতে কঠোর অভিযানে নামবে কুয়েত প্রশাসন। অবৈধদের আশ্রয়দাতার বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। চালু হলো নতুন পেনশন স্কিম প্রত্যয়। বাতিলের দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ। কর্মবিরতিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। নতুন অর্থ বছরের প্রথম দিনে আরও কমল রফতানিতে প্রণোদনা। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন, পোশাক খাতে কমিয়ে 0.3%। এবং বৈশ্বিক মন্দার মধ্যেও চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের সঙ্গে বেড়েছে কার্গো হ্যান্ডেলিং। রেকর্ড 69,000 কোটি টাকা রাজস্ব আদায়। আমদানি রফতানি সচল থাকাই কারণ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদ দিয়ে কিছুক্ষণ ফিরছি আমি তোহা খান তামিম। সঙ্গে থাকুন সময়ের।